মানে এটাই, সে একটা ছিল পরপুরুষ যার সাথে তোর কোনো সম্পর্ক নেই। আমি তোর আপন মানুষ স্বামী, যার অধিকার তোর ওপর তোর থেকেও বেশি। স্বামী শব্দটা তেজুর কাছে বিষের মতো লাগে। যেখানে বিয়েটা মানে না সেখানে আবার স্বামী। লজ্জা করছে না এইসব বলতে? স্বামীর কোনো দায়িত্ব পালন করছেন আপনি? উল্টো দিন রাত অত্যাচার করেছেন মা ছেলে মিলে। রেগে বলে তেজু। ঢোক গিলে রিহান জানতো এমন কিছু একদিন হবে। গলার স্বর নিচু করে ঠোঁট ভিজিয়ে জবাব দেয়, বিয়ে মানিস আর না মানিস, স্বামী কিন্তু আমি। কসম আর কষ্ট দিব না, কাউকেও দিতেও দেব না। কেউ তোকে আর কষ্ট দিতে পারবে না আজ থেকে। কারো সাহস নেই। আমার এই কাজগুলো করা প্রয়োজন ছিল। তেজু চোখ শুরু করে তাকায়। মুখে আর কোনো আবেগ নেই, কেবল ঠান্ডা প্রশ্ন ছুড়ে দেয়, কষ্ট দেওয়ার সময় চলে গেছে? হঠাৎ এমন করছেন কেন? একটা প্রশ্নে রিহান থেমে যায়। গলার স্বর কাঁপে। বহুদিন ধরে বুকের ভেতরে জমে থাকা একটা শব্দ যেন আটকে যায় গলার কাছে। নিজের মনে বিড়বিড় করে, রিহান আর দেরি করলে হবে না। বেশি দেরি করলে হারিয়ে ফেলবি। এমনিতেই অনেক সময় নষ্ট হয়েছে। লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। নিজেকে বোঝানোর মতো করে গভীর শ্বাস নিয়ে তেজুর দিকে তাকিয়ে সেই কাঙ্ক্ষিত শব্দটা উচ্চারণ করে, ভালোবাসি তাই। থমকে যায় তেজু। মুহূর্তের জন্য নিঃশব্দ নীরবতা নেমে আসে ঘরে। সে বিশ্বাস করতে পারে না কি দেখে ভালোবাসে এই মানুষটা। ভালোবাসলে কি এমন কষ্ট দেওয়া যায়? মনে হয় সবই ছলনা, কোনো অভিনয় মাত্র। রাগে গলা শক্ত হয়ে যায়। অতি রাগে হো হো করে হেসে ওঠে ঘর কাঁপিয়ে। ভালোবাসা? রিয়েলি? আমাকে ভালোবাসেন? ঠাট্টার স্বরে কথাগুলো বলে তেজু। রিহানের দিকে ভালো করে তাকায়। নিজের এত কাছে সহ্য করতে পারে না। নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। আঙ্গুল তুলে শাসিয়ে দেয়, প্রয়োজন নেই ভালোবাসার। ভালোবাসার প্রয়োজন ফুরিয়ে গেছে এই তেজুর জীবনে। ভালোবাসার অভাবে মরব, তবু আপনার মতো পাষাণ নিষ্ঠুর খারাপ মানুষের ভালোবাসা লাগবে না। রিহান থামে। এখন সময় এমনিতে দেরি হয়েছে। সব ঠিক করতে হবে এখন। তেজু নিজেকে সামলাতে পারবে সব ভেবে স্বস্তির নিঃশ্বাস নেয়। এই জীবনে যে শব্দ মুখে থেকে বের হয়নি সে শব্দ। নিচু গলায় বলে ওঠে, ক্ষমা করে দে, জানি অনেক ভুল করেছি। কসম বউজান, তোর ভালোর জন্যই এত কষ্ট দিয়েছি। আজ থেকে কেউ তোকে কষ্ট দিবে না। আমি আছি পাশে, তোর স্বামী। রেহানের চোখে অপরাধবোধ, কিন্তু তেজুর দৃষ্টি শক্ত অটল। ঠান্ডা গলায় বলে, আবেগে পরে ইচ্ছাকৃত করা ভুলকে আমি কখনো ক্ষমা করি না। সব কিছুর হিসাব আমি নেব। কথাটা বলেই ধাক্কা মারে তেজু। চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ওঠে। আঙ্গুল তুলে শাসিয়ে বলে ওঠে, সত্যি আমার হাসি পাচ্ছে। কি নির্ধারণ ভাগ্য আমার। যখন আমার একটা ভরসাযোগ্য হাতের প্রয়োজন ছিল, তখন সেই হাতগুলো ভরসা না দিয়ে আমাকে দিনরাত ভেঙেছে। যখন একটু ভালোবাসার অভাবে দিনরাত গোমড়ে মরেছি, তখন কোথায় ছিলেন আপনি? আমার এইসব প্রয়োজন নেই। তেজুর জীবনে কোনো পুরুষ ভালোবাসা লাগবে না। আমার এই জীবনে এইসব ফাকিং ভালোবাসা লাগবে না। লাগবে না অর্থ যা দিয়ে কিছু মানুষের মুখ সারা জীবনের জন্য বন্ধ করতে পারবো। রক্ত পানি বের হলেও আমি সেই অর্থের সুখ চাই। একটু আগে কি বললেন? স্বামী। আসলে কি আপনি স্বামী? থু মারি ওই স্বামী নামের শব্দটাকে। আজ অধিকার দেখাচ্ছেন স্বামীর অধিকার। কি সুন্দর অধিকার। তো কোথায় ছিল সেই অধিকার এই 10 বছর? যখন আমার এই হাতটা গরম তেলে চুবিয়েছিল, তখন কই ছিল আমার স্বামী নামক রক্ষাটা? যখন একজনের কাছে হতে বাঁচার জন্য 2 তলা বিল্ডিং থেকে লাফ দিয়েছিলাম, তখন কই ছিল স্বামীটা? যখন এই বাড়ির মানুষগুলো দিনের পর দিন অত্যাচার করেছে, তখন কই ছিল স্বামীটা? যখন শয়তান আঘাত জড়িত হয়ে একলা এই রুমে বন্দি হয়েছিলাম, তখন কই ছিল স্বামীটা? শুনুন মিস্টার রেহান তালুকদার, যে আমার খারাপ সময় পাশে থাকেনি, আমি তাকে ভালো সময় কাছে টেনে নিই না।
ভালো করে কথাটা নিজের মাইন্ডে ঢুকিয়ে নেবেন। তেজর চিৎকারে কেঁপে ওঠেও, ঘর বুক কাঁপে, বাতাস ভারী হয়ে যায়। কিন্তু রিহান ভয় পায় না। সে জানে এটা তার তেজ, তার সৃষ্টি। কেন সে ভয় পাবে? তেজের একটা কথাটাও তার মনে প্রভাব ফেলতে পারে না, বরং অনেক বেশি ভালো লাগে, হৃদয়ের শান্তির আভাস পায়। অন্য কেউ হলে অবাক হয়ে যেত, হয়তো ভয়ে কাঁপত। কিন্তু রিহান নয়, নীরবে হাত চেপে ধরে, নিজের কাছে টেনে আনে, নিঃশ্বাস ফেলে। যতটা কাছে আসলে একজন আরেকজনের নিঃশ্বাসের শব্দ গোনা যায়, ঠিক ততটা কাছে এসে থামে। ঘড়ির কাঁটা ঠিক 12টা বাজে। রিহান তেজুর কানের কাছে ঝুঁকে হালকা হ্যাসকি স্বরে বলে, হ্যাপি বার্থডে বউ ফুল। নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা বউ ফুল। 2টা বাক্য বলে রিহান পকেট থেকে একটা কাগজ বের করে তেজুর হাতে গুঁজে দেয়। ধীরে ধীরে পেছন ফিরে বের হয়ে যায়। তেজুর স্তব্ধ কানে বাজছে শুধু একটা শব্দ, বউ ফুল। বউ ফুল কোথায় যেন শুনেছিল সে এই নামটা, গভীরভাবে শুনেছে, কিন্তু ঠিক মনে করতে পারছে না। দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তার মাঝে শুনতে পায়, হ্যাপি বার্থডে তেজু রানী। রুমে ঢুকে তেজুর পাশে দাঁড়িয়ে বীর বলে, না চাইতেও তেজুর মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে, ধন্যবাদ ভাইয়া। হ্যাপি বার্থডে তেজু। হ্যাপি বার্থডে তেজু ভাবি। ভাবি কথাটা বলে রোদ জিভ কাটে। বীর চোখ রাঙিয়ে তাকায়। সবাই কিছু মনে করে না, ভাবে হয়তো রিহানকে জড়িয়ে বলেছে। একে একে সবাই এগিয়ে আসে, প্রতি বছরের মতো শুভেচ্ছা জানায়। শুধু বাকি থাকে রোহিত চৌধুরী। সে হাত মুচড়াতে মুচড়াতে এগিয়ে আসে, কাতর কণ্ঠে আস্তে করে বলে, নিজের হাতে আঁকা একটা পেন্টিং এগিয়ে দে। হ্যাপি বার্থডে তেজু মামুনি। মামুনি শব্দটা কানে বাজে তেজুর, কিন্তু আশ্চর্যভাবে আজ সেটা ঘেন্নার মনে হয় না, বরং বড় মার ভালোবাসার ভেজা একটুখানি উষ্ণতা যেন ছুঁয়ে যায়। তেজু বোঝে না বছরের এই একটা দিনই কেন সবাই এত ভালো হয়ে যায়। কেন এমন তো তারা সারা বছর থাকতে পারতো, কিন্তু না। জন্মদিনের পার্টি শেষ হতেই যেমন আলো নিভে যায়, তেমনি তেজুর মুখের হাসিও নিভে যায়। সবাই ঠিক নিজের রূপে চলে আসে। সবাই ধীরে ধীরে চলে যায়, রেখে যায় টেবিলে এক এক করে গিফটের স্তূপ। তেজু সবার গিফট ফেলে রেখে বর্মার দেওয়া গিফটটা হাতে নেয়। চোখের পানি টপ করে পড়ে, কি নিখুঁত আঁকায় ফুটিয়ে তুলেছে তার আর বর্মার ছোটবেলার হাতে ধরে খাওয়ানোর দৃশ্যটা। অথচ এখন সেই মানুষটাই তার মুখের সামনে থেকে খাবার কেড়ে নেয়। সব দেখে গিফটটা পাশে রাখে, তারপর বারান্দায় গিয়ে দাঁড়ায়। ঠান্ডা বাতাসে চুল উড়ে যায়। মনে মনে ভাবে, আজ কি সে চিঠিটা দেবে না? কিছুক্ষণ পর হঠাৎ চোখ পড়ে হাতের মুঠোর ধরা কাগজটার দিকে। চমকে ওঠে। মনে পড়ে রিহানের শেষ কথা, অপেক্ষা করে লাভ নেই, প্রাপক আজ চিঠিটা নিজ হাতে দিবে। তেজুর বুক ধক করে ওঠে। উনি কিভাবে জানলেন আমি চিঠির জন্য অপেক্ষা করছি? তড়িঘড়ি করে হাতের মুঠোর ধরা চিঠিটা খোলে। সুন্দর গোটা গোটা অক্ষরে লেখা, হ্যাপি বার্থডে মাই ডেট। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? জানি ভালো নেই, তাই বলে হতাশ হয়ে পড়বে না। এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে না। তোমার আজ 18 বছর পূর্ণ হলো। এই 18 সংখ্যা ছোট হলেও তোমার জীবনে অনেক বড় অবদান রাখবে। এই 18 সংখ্যা তোমাকে নতুন জীবন দিবে। নিজের প্রতি কখনো অনীহা নিয়ে এসো না। তোমার অনেক কিছু করা বাকি, অনেক কাজ অসম্পূর্ণ। কারো কথায় আঘাতে ভেঙে যাবে না, বরং নিজেকে শক্ত করবে। মানুষ আঘাত করে ভাঙার জন্য, নিজেকে গড়ে তুলো যাতে মানুষ ভাঙতে না পারে। ইতি, তোমার একজন অপছন্দের মানুষ। চিঠি পড়ে তেজু স্তব্ধ হয়ে যায়। পাগলের মতো ড্রয়ারে খুলে আগের চিঠিগুলো খুঁজে দেখলেও নেই। বিছানার উপর রাখে, তড়িঘড়ি করে এক এক করে শব্দ মিলায়। সমস্ত চিঠির হাতে লেখা একরকম। তার মানে 10 বছর ধরে রিহান তালুকদার তাকে চিঠি দিয়ে আসছে। নিজের প্রশ্ন নিজেই অবাক হয়। বারবার চিঠি পড়ে, অক্ষর মিলিয়ে দেখে সব এক। মাথায় কিছু আসে না।
কথা বলতে হবে তার সাথে, যার জন্য সবাই এত অত্যাচার করছে, যার দেওয়া আঘাত প্রতিনিয়ত পাচ্ছে। সে মানুষটা বছর শেষে তার জীবনের প্রতি অনুপ্রেরণা দিত। ভাবলো জন্মদিনের পার্টি শেষ হলে জিজ্ঞেস করবে কেন তো লুকোচুরি। সব কিছু দেখার পর তেজুর চোখে ঘুম আসে না। সারা রাত নির্ঘুম কাটে। সকাল 9টা, তেজু এখনও ঘুমাচ্ছে। কেউ কিছু বলেনি, বলবে না, কারণ এই দিনে কেউ তাকে কিছু বলে না। উঠে আর মোড়া ভেঙে ওড়না জড়ায়। রোদ এসে তড়িঘড়ি করে, তেজুর উকিল এসেছে, তোমাকে খুঁজছে। তোমাকে নাকি ভীষণ প্রয়োজন ওনার। রোদের আলোর তেজুর হাসি, যেন জানতো এমন কিছু হবে। মাথায় ওড়না জড়ায়, হাঁটা দেয়, নিচে নামায় উদ্দেশ্য। আসো মা, আসো, এখানে বসো। তেজুকে দেখে উকিল বলে উঠে। তেজু তাকায়, বাড়ির সবাই আছে? রোদ আর মারুফ অবাক চোখে তাকিয়ে আছে। বাকি সবাই স্বাভাবিক। তালুকদার বাড়িতে সবার সদস্য উপস্থিত। মাঝখানে একজন বয়স্ক লোক উকিলের সাথে। তেজু ভালো করে তাকায়, মুখটা চিনতে পারে, ছোটবেলায় দেখেছে, তার বাবার বন্ধু। জীবনে কখনো এই মুখটা পড়বে না। সব দেখে বসে পড়ে উকিলের সামনে। এই নাও মা, তোমার জিনিস। তুমি বুঝে নাও, অনেক বছর ধরে আমি সামলে রেখেছি। এবার তোমার পালা। কথাটা বলেই উকিল অনেক কাগজপত্র তেজুর হাতে ধরিয়ে দেয়। তেজু হাত বাড়ায়, সব নেয়। উকিল আরেকটা কাগজ সামনে নিয়ে আসে, যেখানে ছোট করে সব বিবরণ অনুসরণ লেখা আছে। চোখের চশমা ঠিক করে বাড়ির সবার উদ্দেশ্য বড় বড় করে পড়তে শুরু করে। চলবে।